মর্নিং, নমস্কার। আজকে আমরা এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীর একটি অন্যতম গল্পটির নাম হলো হারুন সালামের মাসি মহাশ্বেতা দেবী। এই হারুন সালামের মাসি গল্পে তুলে ধরা হয়েছে একজন সাধারণ নারীর প্রতিবাদ কাহিনী। আর সেই সাধারণ নারীর প্রতিবাদের কাহিনীটি আমরা আজকে শিশুর কবিতার পাঠকেন্দ্রে সেটা আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরছি। এটি মূলত পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের সিলেবাসের অন্তর্গত হারুন সালামের মাসি। সেটাই আমরা আজকে ক্লাসে আলোচনা করে দিচ্ছি একদম স্বচ্ছ সাবলীল ভাষায়, যা একবার শুনলেই তোমাদের এই যে গল্পটির মূল ভাব, যে ভাবটি তুলে ধরা হয়েছে একটা প্রান্তিক অসহায় নারীর জীবনকে কেন্দ্র করে, সেটাই আমরা তুলে ধরব। আমরা দেখতে থাকুন। আমরা জানি যে মহাশ্বেতা দেবীর একটি অন্যতম গল্প হারুন সালামের মাসি। আর সেই গল্পটি মূলত আমরা বলতে পারি সমাজ সচেতনতা, মানবিকতা, শ্রেণী সংগ্রাম এবং শোষণের বিরুদ্ধে এক সাধারণ প্রান্তিক নারীর অদম্য প্রতিবাদের কাহিনী। আর সেই কাহিনীতে মহাশ্বেতা দেবী তুলে ধরেছেন যে চিত্র, সেই চিত্রটি হলো এই রকম। যে গল্পটিতে আমরা প্রথমে দেখছি একটি অন্যতম চরিত্র, যাকে গল্পে বলা হয়েছে গৌরবী মাসি। এই গল্পের মূলত কেন্দ্রীয় চরিত্র গৌরবী মাসি, যিনি একজন জন্মখোড়া। শুধু তাই নয়, তিনি বিধবা। এই সমাজে তার সংসারে আপন বলতে আর কেউ নেই। সেদিক থেকে বিচার করে আমরা বলতে পারি তিনি নিঃস্ব এক প্রান্তিক অসহায় নারী। আর এই অসহায়তার কারণে তার জীবনযাত্রা অতি সাবলীল সাধারণ মানুষের থেকেও আরো নিম্নতর। নিত্য অভাব তার পরিবারের মধ্যে, তার একাকী সংসারের মধ্যে লেগেই আছে। আর সেখানে আমরা দেখি এই গৌরবী মাসি মাঠ থেকে শাক পাতা, কখনো গুগলি সংগ্রহ করে বাজারে বিক্রি করে। আর বিক্রি করে যে অর্থ উপার্জন হয়, তা দিয়ে কখনো চাল আলু কিনে এনে তার নিজের জীবন জীবিকাটি নির্বাহ করতে থাকে আমাদের এই গৌরবী মাসি। এটা একটা গেল গৌরবী মাসির তার সামাজিক জীবনের, পারিবারিক জীবনের একটা কাহিনী। আর এই কাহিনীর পাশাপাশি যে চিত্রটি তুলে ধরা হয়েছে সেটি হলো শ্রেণী বৈষম্য। আমরা জানি পৃথিবীর আদিমকাল থেকে মানুষ যখন বন জঙ্গলে গুহার মধ্যে বাস করত, সেখানে শ্রেণী বৈষম্য ছিল। আজও পৃথিবীতে সেই শ্রেণী বৈষম্য কিন্তু অটুট রয়েছে, কিন্তু ধরনটা পাল্টিয়েছে। এটাই হচ্ছে মূল পার্থক্য। এটা থাকবে, অনাদিকাল ধরে এটা ছিল, এবং এই যে শ্রেণী বৈষম্য থাকবে। আর হারুন সালামের গল্পের মধ্যে দিয়ে মহাশ্বেতা দেবী সেই শ্রেণী বৈষম্য তুলে ধরেছে। আমরা দেখি এই গল্পে অসহায় নির্মম মানুষের, নিম্নবর্গ মানুষের এক নির্মম চিত্র। আর সেই চিত্রে আমরা আরো দেখছি এই যে গৌরবী মাসির কথা আমরা বারবারে বলছি, সেই গৌরবী মাসিকে আমরা দেখতে পাই। আর এর পাশাপাশি আমরা আরেকটা চরিত্র দেখতে পাই, সেটা হলো হারার মায়ের মতো মানুষেরা কিভাবে সামান্যতম সুযোগ সুবিধার জন্য উচ্চ শ্রেণীর মানুষের কাছে তারা নিজেরা বিক্রি হয়ে যায়, কিভাবে অত্যাচারে তারা শিকার হয়, কিভাবে তারা নির্ভরশীল হয়ে পড়ে উচ্চবিত্ত মানুষের কাছে। সেই কাহিনী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। গল্পটিতে আমরা দেখছি এই যে অসহায় চিত্র, শ্রেণী বৈষম্য চিত্র থাকলেও গল্পের শেষে কিন্তু
মানবিকতার জয় হয়, যে জয়ের পাশে কোনো ধর্ম কিন্তু তাদেরকে বিচ্ছিন্ন করতে পারেনি। অর্থাৎ বলা যেতে পারে এই গল্পে ধর্ম নামক যে গোড়ামি, সেই গোড়ামি কিন্তু একদম ভোতা হয়ে গেছে, গৌণ হয়ে গেছে আলোচ্য হারুন সালেমের মাসি গল্পে, যেখানে গৌরবী মাসি একজন হিন্দু বিধবা, খোড়া, নিঃসহায়, নিঃসম্বল, অসহায় মানুষ, নারী, প্রান্তিক অসহায় নারী। এতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য এই গৌরবী মাসির। আর সেখানে আমরা দেখছি এই গৌরবী মাসির পাড়ার প্রতিবেশী হারা, গল্পে তার নাম হারুন সালেম। অতি অল্প বয়সেই এই হারুন সালেম তার মাকে হারায়। মাকে হারালে হারুন সালেম নিঃস্ব হয়ে পড়ে, পৃথিবীতে তারও কেউ নেই। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের গৌরবী মাসি হিন্দু হওয়া সত্ত্বেও একটি মুসলমান ছেলেকে, বাচ্চা ছেলেকে, শিশুকে মানবিক দৃষ্টিকোণ থেকে সে তার ঘরে আশ্রয় দিয়েছে, তাকে ধীরে ধীরে বড় করে তুলছে, খাওয়াইয়ে পরিয়ে, নিজের যত্ন করে, লালন পালন করে, নিজের সন্তানের সমান করে। আসলে এই যে গৌরবী মাসির যে চরিত্রটি দেখলাম, এটা একটা আমাদের সমাজে একটি অত্যন্ত মানবিক চরিত্র, যে মানবতার কাছে ধর্ম একদম গৌণ হয়ে গেছে, ধর্ম ভোতা হয়ে গেছে। কারণ আমরা জাত এবং ধর্ম নিয়ে যে গোড়ামি করি, যে বজ্জাতি করি, সেই বজ্জাতির, সেই গোড়ামির সবকিছু অবসান এই হারুন সালেমের মাসির গল্পে দেখানো হয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে গৌরবী মাসির নিঃস্বার্থ ভালোবাসা, আশ্রয়। অর্থাৎ এই গৌরবী মাসি হারুন সালেমের গল্পে একজন নিঃস্বার্থ ভালোবাসার অজেয় প্রতীক। আর সেখানে এই গল্পের শেষের দিকে আমরা যাব, আস্তে আস্তে ধীরে ধীরে যাব। গল্পের শেষের দিকে আমরা দেখছি গৌরবী মাসির তীব্র প্রতিবাদ। সেই প্রতিবাদে আমরা দেখি যে অসহায়, নিঃস্ব, বিধবা, খোড়া, শাক পাতা গুগলি বিক্রি করে তার এক মুঠো অন্ন, দুমুঠো অন্ন তাকে জোটে এমন একটি মহিলা যে এই অদম্য প্রতিবাদ করতে পারে, এটা কিন্তু অকল্পনীয়। আলোচ্য গল্পে আমরা সেটা অকল্পনীয় ভাবলেও, মনে করলেও আমরা গৌরবী মাসির সেই প্রতিবাদ আমরা দেখতে পাই। কোথায় দেখতে পাই? হারুন সালেমের মা যখন মারা গেল, তাদের যে জমি জায়গা আছে, সেই জমি জায়গার লোভে যোশী, যে এই গল্পে উচ্চবিত্ত শ্রেণীর মানুষের প্রতিনিধি, তাকে লোভ দেখায় হারুন সালেমকে লোভ দেখায়। লোভ দেখি তার কাছ থেকে কেড়ে নিতে চাই, এই গৌরবী মাসির কাছ থেকে কেড়ে নিতে চায় হারুন সালেমকে যোশী। আর এটা বুঝতে পারে গৌরবী মাসি। আর যখন তিনি বুঝতে পেরে এই যোশীর বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ালেন আমাদের গৌরবী মাসি, যে না, এই হারুন সালেমকে কাছে নেওয়া মানে এই নয় যে হারুন সালেমকে সে আশ্রয় দেবে। অর্থাৎ হারুন সালেমের মায়ের যে জমি জায়গা ছিল, সেগুলো সমস্তটাই সে হস্তগত করে নিয়ে হারুন সালেমকে দূরে সরিয়ে দেবে, ফেলে দেবে, এই রকম ভাবনা কিন্তু গৌরবী মাসির মনে এসেছিল। তাই সেই কাজ যাতে সমাধান না করতে পারে যোশী, তাই প্রতিবাদ করে যোশীর বিরুদ্ধে, এবং প্রতিবাদ করে তিনি তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। শুধু তাই নয়, আসলে এই গৌরবী মাসি আমাদের এই সমাজের চোখে একজন অসহায় নারী। আর তিনি অসহায় নারী হয়েও এই যে যোশীর মতো ক্ষমতাশালী ব্যক্তির বিরুদ্ধে যে লড়াই তিনি করলেন, তা কিন্তু বাংলা সাহিত্যে বলা যেতে পারে বিরল থেকে বিরলতর। এইরকম লড়াই, অসম লড়াই কিন্তু
ভারতীয় ইতিহাসের, মোগল ইতিহাসের বা অন্যান্য ইতিহাসে, ইসলাম সাহিত্য কিন্তু আমরা এই লড়াই, অদম্য লড়াই কিন্তু আমরা দেখতে পাই না। যে লড়াই আমাদের গৌরবী মাসি এই আলোচ্য গল্পে, হারুন সালেম গল্পে করেছেন, আসলে তার প্রতিবাদ এখানে কিন্তু কেবলমাত্র হারুন সালেমের পক্ষে হয়ে নয়, তার প্রতিবাদ এই সমাজের শোষিত সকল সম্প্রদায়ের জন্য, অর্থাৎ সকল সম্প্রদায়ের একটা প্রতীক হয়ে উঠেছে আমাদের এই খোড়া, বিধবা, প্রান্তিক, অসহায় এক নারী গৌরবী মাসি। এখানে তিনি একটা প্রতীক, সমাজের প্রতীক চিহ্ন তিনি, অর্থাৎ সমাজের বুকে তিনি এটা দেখিয়ে দিলেন যে বিধবা হলেও, জন্ম থেকে খোড়া হলেও, দুবেলা দুমুঠো পেটে ভাত না জুটলেও প্রতিবাদ করা যায়, লড়াই করা যায়, রুখে দাঁড়ানো যায়। আর এইভাবে যদি আমরা রুখে দাঁড়াই তাহলে যোশী কেন, যোশীর মতো অন্যান্য যারা আছে তারাও কিন্তু ভয়ে পালিয়ে যেতে বাধ্য থাকবে। পরিশেষে আমরা যে কথাটা বলবো সেটি হলো এই গল্পে দুটি চরিত্র বা দুটি দিক দেখানো হয়েছে, যেখানে একটি দিক হলো যোশীর মতো মানুষের সুযোগ সন্ধানী লোলুপ দৃষ্টি, দুর্নীতি ফুটিয়ে তোলা হয়েছে। এটা একটা দিক যেটা অন্ধকার দিক হিসাবে আলোচ্য গল্পে বিবেচিত। আর অপরদিকে ঠিক এর বিপরীতধর্মী, যেখানে আমরা দেখছি মানবিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, আশ্রয়, ধর্মহীনতা তুলে ধরা হয়েছে। অর্থাৎ একদিকে জাতের নামে বজ্জাতি আর অপরদিকে ভালোবাসা। আর সেই ভালোবাসা দিয়েই আমাদের গৌরবী মাসি একজন মুসলমান শিশু সন্তানকে নিজের সন্তান ভেবে তাকে আশ্রয় দিয়ে বড় করে তুলেছে, যার মধ্যে দিয়ে আমরা গল্পে পাই একটা মাতৃত্বের একটা সন্ধান। অর্থাৎ মা তো শুধু হিন্দুর মা নন, মুসলমানের মা নন, খ্রিস্টানের মা নন, মা মানে তিনি সকল শিশুর মাতা। আর সকল শিশুর মাতা হয়ে তিনি কিন্তু আগলে রেখেছেন হারুন সালেমের মতো একজন মুসলমান ঘরে জন্ম নেওয়া একটা অনাথ শিশুকে। আর সেই শিশুকে বুকে ধরে রেখে এই গৌরবী মাসি সমাজের যে অন্যায়ের দিক, অবিচারের দিক, তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর যে অদম্য সাহস, সেই সাহস কিন্তু এই গৌরবী মাসি আলোচ্য গল্প দেখিয়েছেন। আশা করছি এই স্বল্প সময়ের পরিসরে এই হারুন সালেমের মাসির গল্পের যে গৌরবী মাসির যে অদম্য প্রতিবাদ, নিশ্চয় হয়েও, নিঃসম্বল হয়েও তার যে প্রতিবাদের সুর যে আলোচ্য গল্পে তুলে ধরা হয়েছে, সেটি এই স্বল্প পরিসরে আমরা তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। আর যদি তুলে ধরতে পারি, অবশ্যই তুমি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা পুরানো আছো তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। এইটুকু প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করলাম। আবার অন্য একটা কোনো সময় নিঃসন্দেহে তোমার সাথে আমার দেখা হবে, এই প্রতিশ্রুতি আমরা দিতেই পারি।